শুধু বাংলাদেশের জামায়াতের আমির আমাকে ফোন করেছে এবং হামলার নিন্দা জানিয়েছে, এবং এর বাইরে কেউ আমাদের সাথে যোগাযোগ করেনি। চ্যানেল ওয়ানকে দেওয়া ইরানি রাষ্ট্রদূতের সাক্ষাৎকারটা পুরোটা দেখলাম। রাষ্ট্রদূত যে কথা বলছে সেটা যদি সত্য হয়, তাহলে এক কথায় বাংলাদেশের জন্য রক্ত হিম করা সিচুয়েশন। কূটনীতিতে কূটনৈতিক ভাষাই ব্যবহার করা হয়। হেসে হেসে মিষ্টি মিষ্টি কথা বলবে, কিন্তু সেই কথার আড়ালে কি লুকিয়ে আছে সেটাই আসল। জলিল রহিমি জাহানাবাদী বলছে, যুদ্ধ একদিন শেষ হয়ে যাবে, কিন্তু যুদ্ধের সময় কে কি আচরণ করছে তা রয়ে যাবে, আমরা তা মনে রাখব। আমাদের সহায়তার দরকার নেই, সমর্থন দরকার। খুব স্পষ্টভাবে বাংলাদেশ সরকারকে ইরান সরকারের হুমকি পৌঁছে দেওয়া হয়েছে। ইরানের ওপর যুদ্ধ চাপিয়ে দেওয়ার পর ইরান যখন গালফ কান্ট্রিগুলোতে পাল্টা আক্রমণ করছে, বাংলাদেশ পার্শ্ববর্তী রাষ্ট্রগুলোতে ইরানের হামলার নিন্দা জানিয়ে বিবৃতি দিচ্ছে। সেখানে ইরানের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো, তাদের সর্বোচ্চ নেতাকে মেরে ফেলা হলো। এটা উল্লেখ করতে না পারার মতো পররাষ্ট্রনীতি ধ্বজভঙ্গ আর খোঁজাদের দিয়ে সম্ভব, কোনো রাষ্ট্রের পক্ষে সম্ভব না। তার উপর আক্রমণটা করছে ইসরায়েল। সারা দুনিয়া জানে ইসরায়েল এখন কেমন রাষ্ট্র। ইউরোপিয়ানরা যারা ইসরায়েলকে জন্ম দিছে, পেলে পুষে বড় করছে, তারা পর্যন্ত নিন্দা জানাইতে পারছে, আকাশপথ বন্ধ করে দিতে পারছে। বাংলাদেশ পারে নাই, কারণ ওই যে বড় আব্বু আমেরিকা আছে। তাইলে তাদেরকে এই গ্যাঞ্জামে বাম হাত ঢুকাইতে বলছে কে? গালফ কান্ট্রি আর আমেরিকার বিরুদ্ধে যাওয়ার ক্ষমতা বাংলাদেশের নাই। আমেরিকা 5% ট্যারিফ বাড়িয়ে দিলেই বাংলাদেশের হালুয়া টাইট হয়ে যাবে। ওদিকে গালফ কান্ট্রিগুলো বাংলাদেশ থেকে শ্রমিক নেওয়া অফ বা সেখানে থাকা শ্রমিকদের দেশে পাঠাইতে শুরু করলে বাংলাদেশে দুর্ভিক্ষ শুরু হবে। ঠিক তেমনই দুর্ভিক্ষ শুরু হবে আপনার বিশাল বিশাল ফ্যাক্টরি আছে, কিন্তু সেই ফ্যাক্টরি চালানোর মতো তেল যদি না আসে, ফলে বাংলাদেশের কোনোভাবেই উচিত হয় নাই এইসব গ্যাঞ্জামে জড়ানো। কিন্তু ওই যে পররাষ্ট্রমন্ত্রী খলিল আমেরিকার কোলে ওঠার স্বাদ সামলাইতে পারে নাই। বাংলাদেশ খুবই অনুল্লেখযোগ্য দেশ, এই দেশের সমর্থনে কিছু যায় আসে না, কারো একটা পশমও চেঞ্জ হবে না বাংলাদেশের সমর্থনে, বাট নিন্দা জানানোতে যায় আসে। স্পেশালি যদি সেটা ইরানিদের মতো ইগোইস্টিক ন্যাশন হয়, প্লাস তাদের ওপর সমস্ত আন্তর্জাতিক আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে একের পর এক আগ্রাসন হয়। আর এই সিচুয়েশনে আপনি আগ্রাসনকারীর পক্ষ নেন, এটা একটা রাষ্ট্রের টিকে থাকার সংগ্রামের বিরুদ্ধে দাঁড়ান। বাংলাদেশের জনগণ কখনো এই অনৈতিক অবস্থান ধারণ করে নাই, করবেও না। বাংলাদেশ ঐতিহাসিকভাবে সবসময় দুনিয়ার সমস্ত মজলুমদের পক্ষে ছিল, আছে এবং থাকবে। আমরা এই পররাষ্ট্রনীতিকে ডিজন করি, এটা আমার প্রতিনিধিত্ব করে না, হয়তো আপনারও না। রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হয়েছে, ইউরোপ ও আমেরিকার প্রচণ্ড চাপ ছিল ভারতের ওপর। ভারত যেন এই আগ্রাসনে নিন্দা জানায়, ভারত জানায় নাই। মোদি তখন কয়েক মাসের জন্য বোবা হয়ে গেছিল, জাস্ট মুখে রীতিমতো কুলু পেটে বসেছিল। জাতিসংঘে রাশিয়ার বিরুদ্ধে যতগুলো প্রস্তাব আসছে, ভারত ভোটদানে বিরত ছিল। ফলে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যদি নিন্দা জানাইতে চায়, সব অপরাধের নিন্দা জানানোটাই নিয়ম। আর যদি কোনো পক্ষে বড় আব্বু থাকে যার নিন্দা জানানোর হ্যাডম নাই, তাইলে চুপ থাকাই শ্রেয়। এর চেয়েও দুঃখজনক বিষয় হলো, বাংলাদেশ দূতাবাসে তারা শোক বই ওপেন করছে। কেউ সেখানে শোক জানিয়ে একটা সাইন করতে যায় নাই। লিটারালি একটা দেশের প্রধান নেতাকে দিন দুপুরে গুন্ডার মতো বোমা মেরে খুন করে ফেলল। নিজ দেশের দূতাবাসে সরকারের নিম্ন পদস্থ কোনো কর্মকর্তাও গিয়ে একটা শোক জানিয়ে আসতে পারে নাই। এটা দুনিয়ার কোনো পররাষ্ট্রনীতির কাতারেই পড়ে না। আমার কাছে এটাকে ডেসক্রাইব করার মতো কোনো শব্দ নাই। এত ভঙ্গুর, এত ধ্বজভঙ্গ। যদি এই যুদ্ধ ইরান যেভাবে চাচ্ছে যে হরমুজের নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে, সেভাবে শেষ হয়, আর রাষ্ট্রদূত যা বলল তারা মনে রাখবে, তাইলে বাংলাদেশের কামসারা। ডক্টর খলিলের কোন আব্বু তখন তেল এনে দেয় দেখা যাবে। অবশ্য ভারত আব্বু বলছে রাশিয়ার তেল তারা শোধন করে আমাদের পাঠাবে, কারণ রাশিয়ার তেল আমাদের নিজেদের শোধন করার ক্ষমতা নাই। তখন সেই তেল ইউজ করে ভারত কি লেভেলের পররাষ্ট্রনীতি করবে বলে আপনার ধারণা? অত্যন্ত ক্যালকুলেটিভলি বাংলাদেশকে অতি ভয়ঙ্কর শিকলে বাধা হইতেছে।